আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের স্টেশন পর্ব ৫। রেলের খুব বড় অফিসার আসবেন, মেম্বার নাকি কি যেন বলে। মগরা ব্রিজ নিয়ে কি এক তদন্ত নাকি শুরু হয়েছে। বড় অফিসার সরজমিনে দেখবেন, জিজ্ঞাসাবাদ করবেন। সকালে এসে সারাদিন থাকবেন, বিকেলে চলে যাবেন। দুপুরে খাওয়া দাওয়া করবেন। তবে খাওয়া দাওয়া নিয়ে ব্যতিব্যস্ত হবার কিছু নেই। তিনি সেলুনে করে আসবেন। সেই সেলুনে খাবার ঘর আছে, বাবুর্চি আছে, রান্নাবান্না বাবুর্চি করবে। সেলুন আমি কখনো আগে দেখিনি। সেলুন দেখতে পাবো সেই উত্তেজনায় আমার অস্থির লাগতে লাগলো। যে সাজ রব পড়েছে সেটা দেখতেও ভালো লাগছে। রহমান চাচার প্রধান কাজ হয়েছে স্টেশনের চারিদিকের জংলা পরিষ্কার করা। রহমান চাচা লম্বা এক ধারালো বাঁকা দা নিয়ে জংলা সাফ করেন আর বিড়বিড় করে বলেন, লাভ নাই, লাভ লোকসান কিছুই নাই। আমি কাছে গেলে সরু চোখে বলেন, কাছে আসবা না, দায়ের কাম করতাছি, কাছে আসবা না। যারা দা কুড়ালের কাম করে তারার মাথা ঠিক থাকে না। এই দেখবা গাছ কাটতাছে, এই দেখবা মানুষের মাথা বরাবর কোপ। রহমান চাচার কথাবার্তার এখন আর কোনোই ঠিক ঠিকানা নেই। মাথা মনে হয় পুরোপুরি গেছে। বাবা বলে দিয়েছেন, রেলের সাহেব আসার আগে আগে রহমানকে দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে। কখন কি বলে ফেলে তার ঠিক নেই। বড় সাহেবের আগমন উপলক্ষে আমাদের বাড়িঘরও ঠিকঠাক করা হচ্ছে। বাড়ির সামনের জংলা সাফ করানো হচ্ছে। বড় সাহেবদের মেজাজ মর্জি তো আগে ভাগে বোঝা যায় না। হঠাৎ হয়তো বলে বসলেন, স্টেশন মাস্টার সাহেব চলুন দেখি, আপনার কোয়ার্টার দেখে আসি। বাবা যখন বারোহাট্টা স্টেশনের স্টেশন মাস্টার, তখন একবার রেলের খুব বড় অফিসার এসেছিলেন। কথাবার্তা নেই, হঠাৎ তিনি বললেন, স্টেশন মাস্টার সাহেব চলুন তো, আপনি কোথায় থাকেন দেখে আসি, আর এক কাপ চাও খেয়ে আসি। আপনার বাড়িতে চায়ের ব্যবস্থা আছে না? বাবা হাত কচলাতে কচলাতে বললেন, জি স্যার, আছে। সেই সময় আমাদের বাসায় চা খাবার চল ছিল না। চায়ের কাপ পেরিচ কিছুই নেই। মানুষের জীবনে যেমন স্মরণীয় ঘটনা থাকে, বাবার জীবনে স্মরণীয় ঘটনা বুঝিয়ে একটাই। তিনি কতবার যে কতজনকে এই গল্প বলেছেন, বুঝলেন ভাই সাহেব, মানুষ 7 হাত পানির নিচে চলে যায়। আমি চলে গেলাম 25 হাত পানির নিচে। বড় সাহেবকে বলেছি চায়ের ব্যবস্থা আছে। উনি বাসায় চলে এসেছেন, সঙ্গে ওনার পিয়ে চায়ের জন্য অপেক্ষা করছেন। আমার ঘরে না আছে চা, চিনি, দুধ, না আছে চায়ের কাপ। আমি এক মনে দোয়া ইউনুস পড়তেছি আর আল্লাপাককে বলতেছি, আল্লাপাক আমাকে উদ্ধার করো। শেষে আল্লাপাক উদ্ধার করলেন। সেই দিন প্রথম বুঝলাম, এক দিলে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ বান্দাকে সেই জিনিস দেন। এই দেখেন, ঘটনা বলতে গিয়ে গায়ের লোম খাড়া হয়ে গেছে। দেখেন, হাত দিয়ে দেখেন। বৃহস্পতিবার সকাল 10টায় সেলুনে করে বড় সাহেব এলেন। সেলুনটা বাইরে থেকে তেমন কিছু না, রেলের কামরার মতো কামরা, শুধু জানালায় পর্দা দেয়া। যে বড় সাহেব কামরা থেকে নামলেন তাকে দেখে খুবই হতাশ হলাম। গাট্টা গোট্টা বেটে একজন মানুষ, মুখ ভর্তি পান, চকরা বকরা একটা হাফ শার্ট পরেছেন। সেই শার্ট ফুঁড়ে তার ভুঁড়ি বের হয়ে আসছে। মানুষ যখন হাঁটে তখন শুধু তার ভুঁড়ি কাঁপে। এই ভদ্রলোকের ভুঁড়ি সারাক্ষণই কাঁপে। আমি তার ভুঁড়ির দিকেই তাকিয়ে রইলাম। খুব যারা বড় সাহেব তারা কখনো রাগী হন না। রাগ হলেও এরা রাগ চেপে মুখ হাসি হাসি করে রাখে। ইনি সেলুন থেকে নেমেই রাগারাগি হইচই করতে লাগলেন। কার ওপর রাগ করছেন সেটাও পরিষ্কার না। একবার মনে হচ্ছে তার সঙ্গে যারা এসেছেন তাদের ওপর রাগ করছেন। আমার মনে হচ্ছে স্টেশনে তার সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের উপর রাগ করছেন। কিছুই বোঝা যাচ্ছে না। আমি রহমান চাচার পাশে দাঁড়িয়েছিলাম। রহমান চাচা গলা নামিয়ে ফিসফিস করে বললেন, মদ খাইতে খাইতে আইছে তো, মদ মাতা তুইটাই সমস্যা। এখন কি করে কিছুই ঠিক নাই। গাঞ্জার নেশা এজন্যই সেরা নেশা। গাঞ্জা খাইয়া কেউ উল্টাপাল্টা কিছু করছে এইটা কোনোদিন শুনবা না। আমি বললাম, মদ খেতে খেতে এসেছে কে বলল? রহমান চাচা গলা আরও নামিয়ে বললেন, চেহারা দেখতে বোঝা যায়, কালা মানুষ,
লাল টুকটুক ভাব ধরছে, দেখো না। আর সেলুন কারে কইরা আইব, কিন্তু মদ খাইব না, এই জিনিস আমি আমার জন্মে দেখি নাই। রেলে কাম করতেছি কম দিন হয় নাই, সেলুন কারের অনেক হিস্টোরি জানি। একবারের ঘটনা শোনো, সি খুবই শরমের হিস্টোরি। থাক, আইজ না, আর একটু শেয়া নাও, তখন বলবো। রহমান চাচাকে আজ অদ্ভুত দেখাচ্ছে। বড় সাহেব আসা উপলক্ষে চুল কাটিয়েছেন, স্ত্রী করা খাকি শার্ট পরেছেন, নতুন একজোড়া কাপড়ের জুতা কেনা হয়েছে। অন্য সময় কুঁজো হয়ে দাঁড়িয়ে থাকতেন, আজ পাকা বেতের লাঠির মতো সোজা। বাবার ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা, বাবা খানিকটা কুঁজো হয়ে গেছেন। বা হাত সারাক্ষণ পেটের ওপর দিয়ে রেখেছেন বলে তাকে খুবই অদ্ভুত দেখাচ্ছে। তিনি বা হাত পেটের ওপর দিয়ে রেখেছেন কেন, তার কারণটা তখনও জানি না। তার বিনয় প্রকাশের একটা অংশ হতে পারে, কিংবা কোটের কোনো বোতাম হয়তো খুলে পড়ে গেছে। পেট ব্যথা করছে না তো? কিছুদিন হলো হঠাৎ হঠাৎ বাবার প্রচণ্ড পেট ব্যথা হচ্ছে। কে যেন বলেছে চায়ের চামচে 2 চামচ কোরামেন খেলে পেট ব্যথা কমে। বাবা নিজে নিজে সেই চিকিৎসা করছেন। আজকের ঘটনা কি? বড় সাহেব চলে যাবার পর বাবাকে জিজ্ঞেস করে জানতে হবে। বড় সাহেবের বিকেলে যাবার কথা, তিনি দুপুর 12:25 চলে গেলেন। মগরা ব্রিজের কাছে কিছুক্ষণ দাঁড়ালেন, জাপানি ইঞ্জিনিয়ারের সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। তারপর ক্রেনের ড্রাইভার জামশেদকে কানে ধরে 20 বার উঠবোস করবার হুকুম দিলেন। এই অংশটায় সবাই মজা পেল, সবচেয়ে মজা পেলেন বড় সাহেব নিজে। অনেকক্ষণ পর তার মুখে হাসি দেখা গেল। 18 বার স্টেশন মাস্টার সাহেব বড় সাহেবের জন্য 20টা কই মাছ পাঠিয়েছেন। এই সময়ে এত বড় কই মাছ পাওয়ার কোনো কারণ নেই, তিনি কিভাবে জোগাড় করলেন কে জানে। বড় সাহেব যেহেতু চলে গেছেন, 20টা কই মাছ আমাদের বাসায় চলে গেছে। আমাকে পাঠানো হলো জাপানি ইঞ্জিনিয়ার সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে, দুপুরে যেন আমাদের সঙ্গে কই মাছের ঝোল খান। কুসুম আপু বলল, এই আমিও তোর সঙ্গে যাব, একটা ছাতি জোগাড় কর, রোদের মধ্যে হাঁটতে পারবো না, তুই আমার মাথার উপর ছাতি ধরে থাকবি। তোমার যাবার দরকার কি? ওনার সঙ্গে আমার গোপন কিছু কথা আছে। কুসুম আপুকে সঙ্গে নিয়ে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে না, আকাশ মেঘলা, তারপরেও আমি কুসুম আপুর মাথার উপর ছাতি ধরে আছি। পথ কাদা হয়ে আছে। আমি বললাম, রেল লাইনের স্লিপারের ওপর পা দিয়ে দিয়ে হাঁটবে। কুসুম আপু বলল, না, লম্বা লম্বা পা ফেলা মেয়েদের জন্য নিষেধ। কেন? মেয়েদের অনেক ব্যাপার আছে, তুমি বুঝবে না। বাদিকে তাকিয়ে দেখো তো, মাথা ছোলা ফেলকুমার বসে আছে কি না। আমি বললাম, ফেলকুমার কি সিগারেট টানছে? খবরদার ওদিকে তাকাবি না, তাকালেই ডাকবে। না তাকালেও ডাকবে। ডাকুক, খবরদার জবাব দিবি না, গটগট করে আমার পেছন পেছন হাঁটতে থাকবি। আচ্ছা। ভাইয়ার দিকে আমি তাকাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি ভাইয়া অবাক হয়ে আমাদের দেখছে। এতই অবাক হয়েছে যে সিগারেট টানতে ভুলে গেছে। সিগারেট গেছে নিভে। রহমান চাচার কথা অনুসারে 22 মাসে সিগারেট হয় বিড়ির মতো, এক টান সামান্য দিতে দেরি হলেই সিগারেট নিভে যায়। আমাদের দেখার পর ভাইয়া নিশ্চয়ই সময় মতো সিগারেট টান দেবে না, দেরি হবেই। টগর, তোরা কই যাচ্ছিস? আমি না শোনার ভান করলাম। এই টগর, এই। আমি কুসুমাপুর অন্য পাশে চলে এলাম। ভাইয়া সাইকেলের ঘন্টা বাজাচ্ছে। কুসুমাপু বলল, খবরদার পেছনে তাকাবি না, পেছনে তাকালে খেজুর কাটা দিয়ে তোর চোখ গেলে দেব। ভাইয়া সাইকেল নিয়ে চলে আসছে। আসলে আসুক, দেখা যাবে, কথা যা বলার আমি বলবো, তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি। ভাইয়া ঝড়ের গতিতে সাইকেল নিয়ে উপস্থিত হলো। তার মুখ রাগে থমথম করছে, তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। ভাইয়া কুসুমাপুর দিকে তাকিয়ে বলল, কুসুম, যাচ্ছ কোথায়? কুসুমাপু অবহেলার ভঙ্গিতে বলল, মগরা ব্রিজে। ওখানে কি? ঝাপাং খেলা খেলবো, 2টার সময় চিটাগাং মেইল আসবে, তখন ঝাঁপ দিব। পাগল নাকি? পাগল হব কি জন্য? তুমি ঝপাং খেলা খেলতে পারো, আমি পারি না? আমিও পারি। এসব মেয়েদের খেলা না। ছেলেরা যেসব খেলা খেলতে পারে মেয়েরাও পারে, তবে কিছু কিছু খেলা শুধু মেয়েরা খেলতে পারে, ছেলেরা পারে না। কুসুম, বাসায় চলো। না। না মানে? তোকে চুল ধরে টেনে নিয়ে যাব। এই টগর, আমার সাইকেলটা ধরতো। কুসুমাপু হতাশ ভঙ্গিতে বলল, ঝপাং খেলা খেলতে যাচ্ছি না, ইঞ্জিনিয়ার সাহেব আমাকে আর টগরকে কফি খাবার নিমন্ত্রণ করেছেন, কফি খেতে যাচ্ছি। কফি খাবার দাওয়াত করলো কেন?
সুন্দর মেয়ে দেখলে ছেলেদের মাথা ঠিক থাকে না। সুন্দরী মেয়েদের গায়ের বাতাস খাবার জন্য ছেলেরা করে না এমন জিনিস নাই। তুমি পেছনে পেছনে আসছো কেন? তোমাকে তো কফি খেতে বলে নাই। ভাইয়া সাইকেল হাতে দাঁড়িয়ে পড়ল। আমরা এগিয়ে গেলাম। জাপানি ইঞ্জিনিয়ার আমাদের দেখে কি করবেন তাই যেন বুঝতে পারছেন না। প্রতিটা কথা 2-3 বার করে বলছেন। অকারণে হাসছেন। দেখার মতো দৃশ্য। কুসুম, তুমি আসবে চিন্তাই করিনি। ইস, তোমার শাড়িটা কাদায় মাখামাখি হয়ে গেছে। শাড়িটা ধুয়ে নেবে? দাঁড়াও, পানি দিচ্ছি। গুঁড়া সাবান আছে, গুঁড়া সাবান ছিটিয়ে দাও। কুসুম আপু বলল, আপনাদের বড় সাহেব এসে কি বলল? আর ওনার কথা বলবে না। হাফ ম্যাড একটা মানুষ। অকারণে চিৎকার চেঁচামেচি, একে শাস্তি ওকে শাস্তি। আপনাকেও নাকি শাস্তি দিয়েছে? জাপানি ইঞ্জিনিয়ার হতভম্ব গলায় বললেন, এইসব তুমি কি বলছো? আমাকে শাস্তি দেবে কেন? কুসুম আপু নিচু গলায় বলল, চারিদিকে এরকম রটনা। আপনাকে নাকি আমাকে নাকি কি? আপনাকে নাকি 25 বার কানে ধরে উঠবস করিয়েছেন। চারিদিকে এই রটনা? জি, সেই জন্যই আপনাকে দেখতে এসেছি। আমি টগরকে বললাম, উনি নিশ্চয়ই খুব মন খারাপ করেছেন। চল ওনাকে সান্ত্বনা দিয়ে আসি। এসব ভুল কথা শুনেছ। কথাটা যে তোমরা বিশ্বাস করেছ সেটা ভেবেই আমি অবাক হচ্ছি। উনি শাস্তি দিয়েছেন জমশেদকে, ক্রেনের ড্রাইভার। সে ক্রেনে বসেছিল, সেখান থেকে পানির পিক ফেলেছে। পিক পড়েছে বড় সাহেবের প্যান্টে। তখন তিনি এই শাস্তি দিয়েছেন। অন্যদিন জায়গাটা লোকজনে গম গম করত। আজ পুরোপুরি ফাঁকা। মনে হচ্ছে জাপানি ইঞ্জিনিয়ার ছাড়া আর কেউ নেই। চটের বস্তা পানিতে ফেলার জন্য 20-25 জন কুলি সবসময় কাজ করত। তারাও আজ নেই। কুসুম আপু বলল, আপনার লোকজন সব কোথায়? জাপানি ইঞ্জিনিয়ার চোখ মুখ কুঁচকে বললেন, বিরাট ঝামেলা হয়ে গেছে। বড় সাহেব চলে যাবার পরই জমশেদ বলল সে চাকরি করবে না। ব্যাগ গুছিয়ে রওনা। তার অপমানের বিচার যদি হয় তাহলেই সে চাকরিতে জয়েন করবে, বিচার না হলে না। এরা হলো লিডার টাইপ লোক। তার দেখা দেখি ফোরম্যান ব্যাগ গুছিয়ে ফেলল, ফোরম্যানের সঙ্গে 3 অ্যাসিস্ট্যান্ট। কাজেই আমি কাজ বন্ধ করে কুলিদের ছুটি দিয়ে দিলাম। ব্রিজের কাজ বন্ধ? এছাড়া উপায় কি? বড় সাহেব যে ভেজাল লাগিয়েছে, এই ভেজাল কবে মিটবে কে জানে। সরকারি ব্যাপার তো, তদন্ত কমিটি বসবে, মিটিং হবে, ফাইল চালাচালি হবে। সরজমিনে তদন্ত করার জন্য স্যালন কারে করে রেলওয়ে বোর্ডের মেম্বাররা আসবেন। তদন্ত রিপোর্ট বের না হওয়া পর্যন্ত সব কাজ বন্ধই থাকবে। এবং একদিন ঝুপ করে পুরো ব্রিজ নদীতে পড়ে যাবে। ব্রিজ কেন পড়লো সেই নিয়ে আবার তদন্ত কমিটি বসবে, আবার মিটিং, আবার ফাইল চালাচালি। আপনার তো মজাই হলো, কাজ নেই। কাজ থাকাটাই হলো মজার। কাজ না থাকা কোনো মজার ব্যাপার না। কাজ করা মানুষকে একদিন কাজ ছাড়া বসিয়ে রাখো, তার মাথা নষ্ট হয়ে যাবে। আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে? এখনও যায়নি, তবে যাবে। আজ দুপুরে খাবো কি সেটা পর্যন্ত ঠিক নেই। বাবুর্চিও চলে গেছে। কুসুম আপু বলল, আজ দুপুরে আমাদের সঙ্গে খাবেন। আপনার কই মাছ খাওয়ার দাওয়াত। আমরা আপনাকে নিতে এসেছি। জাপানি ইঞ্জিনিয়ার হাসি মুখে বললেন, তোমরা নিতে না এলেও আমি তোমাদের বাসায় চলে যেতাম। অবস্থা যা দাঁড়িয়েছে, আমাকে মনে হয় ঘন ঘন তোমাদের ওখানে যেতে হবে। তোমরা একটু দাঁড়াও, আমি কাপড়টা বদলে আসি। কুসুম, তাঁবুর ভেতরে কেমন দেখা যায় তুমি দেখতে চাও? কুসুম আপু বলল, আর একদিন দেখব, আজ না। আজ না দেখাই ভালো, খুবই এলোমেলো হয়ে আছে। গুছিয়ে রেখে তোমাকে খবর দেব। ইঞ্জিনিয়ার সাহেব তাঁবুর ভেতর ঢুকে গেলেন। আর তখনই চিটাগাং মেইলের হুইসেল শোনা গেল। কুসুম আপু হুইসেল শুনে হঠাৎ খুবই চমকে গেল। তার মুখ চোখ অন্যরকম হয়ে গেল। কুসুম আপু গলা নামিয়ে বলল, টগর শোন, আমার ঝপাং খেলা খেলতে ইচ্ছে করছে। আমি মগরা ব্রিজে উঠছি। খবরদার ভয় পাবি না। ঠিক সময় আমি পানিতে ঝাঁপ দেব। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কুসুম আপুর সঙ্গে এখন কোনোরকম তর্ক করা বৃথা। তাকে 2 হাতে জাপটে ধরে রাখার চেষ্টা করা যায়, তাতে লাভ হবে না। একা আমি আটকাতে পারবো না। জাপানি ইঞ্জিনিয়ার পারবেন। আমি ছুটে গেলাম তাঁবুর দিকে। কুসুম আপু হেলতে দুলতে ব্রিজের উপরে রেলের স্লিপারে পা রেখে হাঁটছে। বাতাসে তার শাড়ির আঁচল উঠছে, মাথার চুল উঠছে, তার মুখ হাসি হাসি। বাকের আড়াল থেকে ট্রেন বের হয়ে এসেছে। ট্রেনের ড্রাইভার এখনও দেখতে পায়নি যে ব্রিজের ওপর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পেলে ক্রমাগত হুইসেল দিত।
জাপানি ইঞ্জিনিয়ার প্রথম কিছুক্ষণ বুঝতেই পারলেন না যে কুসুম আপু ব্রিজের ওপর। হঠাৎ বুঝতে পেরে হতভম্ব গলায় বললেন, কুসুম তুমি কি করছো? কুসুম আপু চেঁচিয়ে বলল, কিছু করছি না, হাঁটছি। দৌড়ে চলে এসো, দৌড়ে আসো। না, তোমার কি মাথা খারাপ নাকি? এই কুসুম, এই! কুসুম আপু শব্দ করে হাসল। এখন সে আর রেল স্লিপারে পা দিয়ে হাঁটছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। ইঞ্জিনিয়ার সাহেব আমার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, মেয়েটি পাগল। ট্রেনের ড্রাইভার এখন কুসুম আপুকে দেখতে পেয়েছে। ক্রমাগত হুইসেল বাজিয়ে যাচ্ছে, হুইসেলের সঙ্গে টুনটুন করে ঘন্টাও বাজছে। ইঞ্জিনিয়ার সাহেব ভাঙা গলায় ডাকলেন, এই কুসুম, এই! কুসুম আপু বললেন, আপনি এসে আমাকে নিয়ে যান। আমি এতক্ষণ খুব ভয় পাচ্ছিলাম। কুসুম আপু দাঁড়িয়ে পড়ার পর আর ভয় পাচ্ছি না, কারণ কুসুম আপু খুব হিসেব করে দাঁড়িয়েছে, দুটা স্প্যানের ঠিক মাঝখানে। এখান থেকে নদীতে ঝাঁপ দেওয়া নিরাপদ। আপু বারবার নদীর দিকে তাকাচ্ছে, এর অর্থ হলো ঝাঁপ দেবার আগে হিসেব করে নেয়া। দুই হাত উঁচু করে রাখার কারণও একটাই, ঝাঁপ দেবার আগে দুহাত উঁচু করতে হয়। ট্রেন ব্রিজের ওপর উঠে পড়েছে। কুসুম আপুর আর দেরি করা উচিত না। কেন দেরি করছে? ঝপাং খেলার নিয়ম হচ্ছে ট্রেনের ইঞ্জিনের দিকে কখনো না তাকানো। ইঞ্জিনের দিকে চোখ পড়লে নাকি হাত পা শক্ত হয়ে যায়। কুসুম আপু তাকিয়ে আছে ইঞ্জিনের দিকেই। একসময় ইঞ্জিন কুসুম আপুকে আড়াল করে ফেলল, তারপর ব্রিজ পার হয়ে গেল। আমি মগরা নদীর দিকে তাকিয়ে আছি। কুসুম আপুকে দেখতে পাচ্ছি, সাঁতার কেটে তীরের দিকে আসার চেষ্টা করছে। নদীতে প্রবল স্রোত, তার যে বেশ কষ্ট হচ্ছে তা বোঝা যাচ্ছে। এই পর্বটি এখানেই শেষ। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।